আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি ভালো আছো। দেশের এই মহামারীর সময় তোমরা সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন। ইমার্জেন্সি ছাড়া বাড়ির বের তোমরা হবে না। যদি বের হতে হয় তাহলে এরকম মাস্ক পরে তোমরা বের হবে, মাস্ক ছাড়া বের হবে না। নিজের স্বাস্থ্য সচেতন থাকবে নিজেরাই, এবং তোমার জন্য যে অন্য কেউ ঝুঁকিতে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকে রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুল ইকরাম তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি দশম শ্রেণীর এবং নবম এবং দশম শ্রেণীর 12 অধ্যায় 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই অধ্যায় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিছু। সেই আলোচনা ছিল আমাদের পূর্বে পাঠদান হয়েছে সমীকরণ জোটের যোগ্যতা। একটা সমীকরণ জোটের কী কী যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ সামঞ্জস্য কি না, নির্ভরশীল নাকি অনির্ভরশীল, তারপর কোন কোন সমীকরণ জোটের মান আছে, কার কার মান নেই, কারো মান থাকলে একটি না দুইটি নাকি একাধিক, এটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আড় গুণন পদ্ধতিতে সমাধান। এটা নিয়ে সামান্য একটু আলোচনা হয়েছিল, আজকে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। তা আমাদের এই আড় গুণন পদ্ধতির সমীকরণ আলোচনা করার পূর্বে আমি দু একটি কথা বলি। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা মেসেজ ইতিমধ্যেই সকল স্কুলেই পৌঁছে গেছে আশা করি। 6 to 9 অর্থাৎ 6, 7, 8, 9 এর জন্য প্রত্যেক বিষয়ের অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট তোমরা অনলাইন ক্লাস থেকে গ্রহণ করতে পারো, অথবা অভিভাবকের মাধ্যমে স্কুলে গিয়ে শিক্ষকদের নিকট হতে নিতে পারো, অথবা পার্শ্ববর্তী স্কুল, যে দূর দূরান্ত যদি কারো স্কুল থাকে পার্শ্ববর্তী কোনো স্কুল থেকে অ্যাসাইনমেন্ট তোমরা নিতে পারো। এই অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কানুন দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। তারপরও যদি সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছে বা তোমাদের অভিভাবক অথবা পাড়া প্রতিবেশী যারা শিক্ষিত সমাজ, সেখান থেকে তোমরা তাদের সাহায্য সহযোগিতা নিতে পারো। প্রত্যেকটা ক্লাসের 15 ডিসেম্বরের মধ্যে মোট 18টি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে লিখতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে। 6-এর শিক্ষার্থী 18টি, প্রত্যেক শিক্ষার্থী, 7-এর শিক্ষার্থী 18টি, এবং 9-এর 8-এর সকল শিক্ষার্থী 18টি করে অ্যাসাইনমেন্ট লিখবে। এবং সেই সঙ্গে একটি মেসেজ আমি দিচ্ছি, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের স্কুলের রাজশাহী কোর্ট একাডেমি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যত শীঘ্রই পারো আজ শনিবার, আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমরা তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শ্রেণী শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করো। শ্রেণী শিক্ষক দশম শ্রেণীর আমাদের স্কুলের, আমার সাথেই তোমাদেরকে যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে তোমাদেরকে একটি বেতন রসিদ কার্ড দেওয়া হয়েছিল, সেই রসিদ কার্ডটাও সাথে করে নিয়ে আসবে।
এটা প্রধান শিক্ষক স্যারের অনুমতি ক্রমে আমি এই ঘোষণা করছি। তোমরা অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে যোগাযোগ করবে। এবং যারা দশম শ্রেণীর শিক্ষার্থী এই মুহূর্তে শুনতে পাচ্ছ না, যদি অন্য ক্লাসের শিক্ষার্থীরা শুনতে পাও, তোমরা দশম শ্রেণী তোমাদের বড় ভাইদেরকে একটু জানিয়ে দিবে, অর্থাৎ রাজশাহী কোর্ট একাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অবশ্যই যোগাযোগ রাখতে। এবং তোমাদের বাড়ির আশেপাশে যদি 2020 সালের যে পরীক্ষা এসএসসি ছিল সেই পরীক্ষায় অকৃতকার্য, মানে 2-1 বিষয়ে ফেল করা যদি কোনো ছাত্র বা ছাত্রী থেকে থাকে, তাদেরকেও তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে একটু যোগাযোগ করতে বলবে, দেখা করতে বলবে আমার সাথে। তো মেসেজ যা ছিল আমি দিলাম। তোমরা অবশ্যই 6 to 9 শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট লিখবে এবং প্রতি সপ্তাহে তোমাদের স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। কেউ কেউ অনলাইন থেকে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারো, তাও হবে, তারপর জমা দিয়ে আসতে পারো। তার উপর নির্ভর করবে তোমাদের পরবর্তী ক্লাসের উন্নতি হওয়ার, অর্থাৎ 6 থেকে 7-এ ওঠার, 7 থেকে 8-এ ওঠার, 8 থেকে 9-এ এবং 9 থেকে 10-এ ওঠার। এটাই হচ্ছে পদ্ধতি এবারের জন্য। আমরা আলোচনায় ফিরে আসি। আমাদের দুটি সমীকরণ আমরা নিয়েছি, a1x b1y c1, a2x b2y c2 সমান সমান 0 সমীকরণ জোট। আর গুণন পদ্ধতির সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই এবং ধ্রুব সংখ্যা, সি হচ্ছে ধ্রুব সংখ্যা, গতদিন আমরা আলোচনা করেছি। এটা সমীকরণের সমান চিহ্নের বাম দিকে থাকবে আর ডান দিকে শূন্য থাকবে। সমীকরণের সূত্রটা আমরা আগে শিখি। যখন আমরা এক্সের মান বের করার জন্য একটা রাশি তৈরি করব, তখন এক্সের সহগগুলা বাদ দিয়ে কোনাকুনি এই কোনা, অর্থাৎ b1 c2 এটা গুণ করব আমরা। সূত্রের একটা মাইনাস দিব, তারপর ডান সাইডের এই কোনা তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ, অর্থাৎ c1b2 এটা সূত্রের মাইনাস। এখানে যদি কোনো চিহ্ন প্লাস মাইনাস থাকে, প্লাস চিহ্ন দিলেও হবে, কিন্তু ঋণাত্মক মাইনাস চিহ্ন অবশ্যই তোমাদেরকে দিয়ে গুণ করতে হবে। ওয়াই যখন নিব তখন ওয়াইয়ের রাশি বাদ দিব। ডান পাশে ধ্রুব সংখ্যা c1 আছে, c1-এর সাথে a2, এই কোণা আর এই কোণা যোগ হবে c1a2 এবং মাইনাস সূত্রের একটা মাইনাস a1c2। আমরা আগেই বলি এ হচ্ছে a1 এবং a2 হচ্ছে এক্সের সহগ, b1 এবং b2 হচ্ছে ওয়াইয়ের সহগ, c1 এবং c2 হচ্ছে জেডের সহগ, অর্থাৎ ধ্রুব সংখ্যা। জেড বলা ঠিক হবে না, তার কারণ উচ্চতর গণিতে জেড দিয়ে 3 চলক বিশিষ্ট সমীকরণ আছে। এখানে আমরা বলবো যে ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যার জন্য একটা রাশি যখন তৈরি করবো, তখন ধ্রুব সংখ্যাকে বাদ দিয়ে প্রথম থেকে শুরু a1b2 সূত্রের মাইনাস b1a2 এই সূত্র দিয়ে আমরা আগের সমীকরণটাকে এক্স এবং ওয়াই এবং ধ্রুব সংখ্যার জন্য 3টি রাশি তৈরি করব সমীকরণ থেকে। অতঃপর আমরা হিসাব নিকাশ করে একবার এক্সের রাশি সমান সমান ধ্রুব, তাহলে এক্সের মান পাবো, ওয়াইয়ের রাশি সমান সমান ধ্রুব সংখ্যা, তাহলে ওয়াইয়ের রাশি মান পাবো। আমরা একটা সমীকরণ নিই, সমীকরণ জোট। এটা আমি ইচ্ছা মতো একটা সমীকরণ নিলাম, মনে করো 3x এবং 2y সমান সমান 12 একটা সমীকরণ নিলাম। আর একটা সমীকরণ নিয়ে আমরা
9x মাইনাস 5y সমান সমান 3। আমরা সমীকরণ জোট নিলাম 3x 2y 3 দিকে 9 2 দুগুণে 4 9 13 এখানে 3x 2y 3x plus 2y সমান 13 9x minus 5y সমান 3। 3 নং 27 5 দুগুণে 10 27 থেকে 10 বাদ দিলে আমাদের 3 না হয়ে এখানে আমরা 17 9x minus 5y সমান সমান 17। দুটা সমীকরণ আমরা নিলাম। এখন এই সমীকরণ জোট থেকে আমরা আগে আর গুণন পদ্ধতি প্রয়োগ করব। আর গুণন পদ্ধতি প্রয়োগ করে এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই আর গুণন পদ্ধতির পূর্বে দুটো পদ্ধতি আছে, প্রতিস্থাপন এবং অপনয়ন। যে পদ্ধতি দুটি আমরা অষ্টম শ্রেণীতে করেছি শিখেছি, এই জন্য আমরা এই নবম শ্রেণীতে আপাতত প্রতিস্থাপন অপনয়ন আলোচনা করছি না। যদি তোমরা মনে করো যে না অষ্টম শ্রেণীতে করেছিলাম ভুলে গেছি, বিশেষ করে দশম শ্রেণীতে যারা পড়তেছো তাদের অনেক দিন আগের কথা, 2 বছর হয়ে গেল, কাজেই ভুলে যাওয়ার সম্ভাবনাও আছে, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করতে হবে, আমাকে বলতে হবে বা মোবাইলে যে স্যার প্রতিস্থাপন এবং অপনয়ন আলোচনা একটু করেন। আমরা তবুও চেষ্টা করব আর গুণন পদ্ধতি করার পরে প্রতিস্থাপন এবং অপনয়ন একটু আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা আর গুণন পদ্ধতির প্রয়োগটা করে কীভাবে সমাধান করতে হয় আমরা বের করি সমাধান। তাহলে প্রথমে বললাম এক্সের জন্য একটা রাশি, ওয়াইয়ের জন্য একটা রাশি এবং ধ্রুব সংখ্যার জন্য একটা রাশি। তাহলে এক্সের জন্য আমরা বলেছিলাম B1 C2, আমাদের এক্সের সহগ বাদ, এখানে ওয়াইয়ের সহগ আছে +2 এবং আমরা বলেছিলাম যে সবগুলা বাম দিকে নিয়ে আসবো, অর্থাৎ প্রথম সমীকরণ থেকে আমরা পাই 3x plus 2y minus 13 সমান সমান 0। এখানে দ্বিতীয় সমীকরণ থেকে পাই আমরা 9x minus 5y 17 সমান সমান 0। অর্থাৎ আর গুণন পদ্ধতির প্রথম শর্ত হচ্ছে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুব সংখ্যা প্রত্যেককেই আমরা বাম সাইডে সমীকরণের সমাধানের সমান চিহ্নের বাম সাইডে নিব আর ডান দিকে আমরা শূন্য রাখব। এবার আমরা কোণাকুণি গুণ করতে গেলে প্রথমে আমাদের এক্সের রাশির জন্য এক্স বাদ দিব, আমরা এক্স বাদ দিয়ে আমাদের আছে +2 minus 17, লিখি আমরা +2, তাহলে প্লাস চিহ্ন না দিলে হবে, কিন্তু 17 অবশ্যই আমরা মাইনাস দিব, সূত্রের একটি মাইনাস। তারপরে এই করে গুণ করলে -13 - 5 -13 ইন্টু -5। এবার আমরা ওয়াইয়ের জন্য তখন ওয়াই বাদ দিব, ওয়াইয়ের জন্য তখন ওয়াইয়ের রাশি বাদ দিব, এক্সের রাশিটা থাকবে এবং ডান দিক থেকে -13 ইন্টু 9 -13 ইন্টু 9 এবং
সূত্রের মাইনাস দিয়ে দেওয়ার পরে আমাদের 3 ইন্টু মাইনাস 17, 3 ইন্টু মাইনাস 17। ধ্রুব সংখ্যা যখন, তখন ধ্রুব সংখ্যার রাশির জন্য ধ্রুব সংখ্যা বাদ দিব এবং ওয়াই এবং এক্সের সহগ নিয়ে কোনাকুনি গুণ 3 ইন্টু মাইনাস 5, 3 ইন্টু মাইনাস 5 সূত্রের মাইনাস 2 ইন্টু 9, 2 ইন্টু 9। এখন হিসাব করি আমরা, এক্সের নিচে থাকতেছে মাইনাস 2 দিয়ে গুণ করো, 17 দুগুণা 34, 34 মাইনাস, এবং এখানে মাইনাস মাইনাস মাইনাস, 3টি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, 5 আর 13 গুণ করলে 5 13 65, 65। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইয়ের রাশির জন্য মাইনাস 13 ইন্টু 9, তাহলে আমরা মাইনাস 3 নং 27, 9কে 9 আর 2 11। এখানে মাইনাস মাইনাসে প্লাস, 3 17 51। এখানে আমরা ধ্রুব সংখ্যার জন্য পাচ্ছি 3 এবং মাইনাস 5, তাহলে মাইনাস 3 5 15, 15 এবং মাইনাস 9 দুগুণী 18। এবার আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমরা পাবো এখানে 4 এবং 5 9 হলো, 3 এবং 6 এখানেও 9 হলো, যেহেতু দুটো সংখ্যায় মাইনাস মাইনাস বসে গেল। এখানে ওয়াইয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি মাইনাস রাশিটা বড় 117 আর প্লাস রাশিটা 51, তাহলে মাইনাস 117 থেকে 51 যদি আমরা বাদ দিই তাহলে 6 আর এখানে 6 66, অর্থাৎ 66। এখানে আমরা ধ্রুব সংখ্যার জন্য পাচ্ছি মাইনাস 15 মাইনাস 18 মাইনাস, যোগ করলে আমরা পাচ্ছি 33। এখন আমাদের হিসাব নিকাশ হয়ে গেল। এখন এক্সের রাশি সমান সমান ধ্রুব একক আর ওয়াইয়ের রাশি সমান সমান ধ্রুব। তাহলে এখন এক্স মাইনাস 99 সমান সমান 1/-33, অতএব এক্স সমান সমান উপরে মাইনাস 99 নিচে মাইনাস 33। আমরা যদি কাটাকুটি করি তাহলে এক্সের মান পেলাম 3। আবার ওয়াইয়ের ক্ষেত্রে যাই আমরা, y ডিভাইড বাই মাইনাস 66, 1 ডিভাইড বাই মাইনাস 33, তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা 66 উপরে চলে গেল, মাইনাস 66 ডিভাইড বাই মাইনাস 33 ভাগ করলে আমরা পাই 2। তাহলে আমাদের আর গুণন পদ্ধতিতে আমরা যে সমীকরণটা নিয়েছিলাম সেই সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এক্সের মান 3, ওয়াইয়ের মান 2। গতদিন আমরা আর গুণন পদ্ধতি কিছুটা আলোচনা করেছিলাম, আজকে আমরা পরিষ্কারভাবে সূত্র দিয়ে আর গুণন পদ্ধতি পরিষ্কারভাবে দেখালাম। তোমরা বাসায় অবশ্যই বইটা খুলবে, 12.2-এ অনুসরণী 12.2, অনুসরণী 12.2-এ প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন এই 3টি নিয়মই আছে। আমরা যেহেতু প্রতিস্থাপন এবং অপনয়ন করেছি ক্লাস 8ম শ্রেণীতে, তাই আমরা আজকে আর গুণন পদ্ধতির সমাধান, গতদিন সামান্য আলোচনা ছিল, আজকে পরিষ্কার করে আমরা সূত্র দিয়ে আলোচনা দেখালাম এবং চিহ্ন, মাইনাস চিহ্ন, ঋণাত্মক চিহ্নগুলো বসিয়ে গুণ করে তারপর হিসাব নিকাশ করে যা আসবে তারপরে
এক্সের রাশি সমান সমান ধ্রুব একবার, ওয়াইয়ের রাশি সমান সমান ধ্রুব একবার দিয়ে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। তো আমরা আশা করি তোমাদের মোটামুটি আর গুণন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হলো। আজ আমরা লেখচিত্রের সামান্য কিছু ধারণা দিব। আমি গ্রাফ বোর্ডটা এখন আসিনি, আগামী দিন গ্রাফ বোর্ড নিয়ে তোমাদেরকে ধারণা দিব। তবে তার আগেই আমরা লেখের ধারণাতে আমরা কি কি জিনিসগুলো আছে, যে জিনিসগুলা দেখা যায় বা জানতে হবে তোমাদেরকে। তোমরা ক্লাস সপ্তম শ্রেণীতে একটু ধারণা পেয়েছিলে, অষ্টম শ্রেণীতে একটু ধারণা পেয়েছিলে, হয়তো অনেকের মনে নাই। আমি সেই ধারণাগুলো একটু দিব, তারপর আমরা এই সমীকরণেরই লেখচিত্র অঙ্কন করব। প্রথমেই আমরা লেখচিত্র এটা আঁকবো কিভাবে। লেখ আঁকবো বা লেখচিত্র আঁকবো হচ্ছে লেখ অঙ্কন। এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন গ্রাফ পেপার। কি প্রয়োজন? গ্রাফ পেপার। গ্রাফ পেপার সম্বন্ধে তোমাদের ধারণা আছে? গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারটা আমরা দোকানে গেলেই, বই খাতা কলম যেখানে পাওয়া যায় সেখানে বললেই গ্রাফ পেপার দেখব। এরকমভাবে দাগ টানা থাকে, এরকমভাবে দাগ টানা থাকে এইভাবে, এবং এইভাবে উপর নিচেও দাগ টানা থাকে, এইভাবে দাগ টানা গ্রাফ পেপার, এটাকে বলা হয় গ্রাফ পেপার। এবং এই গ্রাফ পেপারের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। কীরকম দেখবা তোমরা, একটা গ্রাফ পেপার কেনার পরে 10টা ঘর পর পর একটা করে লাল কালির দাগ দিয়ে তোমাদেরকে পরিষ্কারভাবে গণনার সুবিধার জন্য দেওয়া হয়েছে। এবং 5 দাগ পর পর একটু মোটা করে সবুজ কালি, আবার সবুজ অথবা নীল কালি, আবার 10 ঘর পরে আবার লাল কালি, এবং 5 ঘর পরে নীল কালি, অর্থাৎ 5, 10 গুনতে সুবিধার জন্য এরকম দেওয়া আছে। আমরা এই গ্রাফ পেপারে এই সমীকরণ থেকে এক্স ওয়াইয়ের মানগুলা বের করব, বিভিন্ন মান বের করে আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। স্থাপন করে একটি সরলরেখা পাবো, প্রত্যেকের জন্য একটি সরলরেখা পাবো, প্রত্যেক সমীকরণের জন্য একটি করে সরলরেখা পাবো। তোমরা ক্লাস 8-এও এই ধারণা পেয়েছো। গ্রাফ বোর্ডের একটি লাল দাগকে আমরা এক্স অক্ষ, আর একটি লাল দাগকে আমরা ওয়াই অক্ষ, এবং উপর নিচে ওয়াই অক্ষ, ডানে বামে এক্স অক্ষ, মধ্যে ও বিন্দু। এখান থেকে যখন কোনো বিন্দু পাবো আমরা, মনে করো 3, 5 একটা বিন্দু পেলাম, এই বিন্দুটার প্রথমটিকে বলা হয় ভুজ এবং পরেরটিকে বলা হয় কোটি। পরেরটিকে বলা হয় কোটি। এই ভুজটা হচ্ছে এক্সের মানকে নির্দেশ করে, কোটিটা হচ্ছে ওয়াইয়ের মানকে নির্দেশ করে। এবং খেয়াল রাখতে হবে, যদি এক্স ধনাত্মক হয় তাহলে ও বিন্দু এইখানে 0, 0 মান বিন্দু, এই বিন্দুটার মান হচ্ছে 0, 0, 0, 0। এখান থেকে আমরা যদি এক্স ধনাত্মক হয় ডান দিকে যাব, এক্স যদি ধনাত্মক হয় ডান দিকে যাব, আর এক্স যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে আসবো। এক্স যদি ঋণাত্মক হয় বাম দিকে আসবো। আর যদি এক্স ওয়াই ধনাত্মক হয় তাহলে উপরের দিকে যাব, ওয়াই ধনাত্মক হলে উপরের দিকে যাব, আর ওয়াই যদি ঋণাত্মক হয় তাহলে নিচের দিকে আসবো। ওয়াই যদি ঋণাত্মক হয় তাহলে নিচের দিকে আসবো। কিভাবে দেখায় তোমাদেরকে? 3, 5, এখান থেকে 3 ঘর যাব, 1, 2, 3 ঘর, তারপর 5, এটাও ধনাত্মক, তাহলে আমরা উপরে যাব 1, 2, 3, 5, এই বিন্দুটা হচ্ছে 3, 5। যদি আমাদের এরকম থাকে -7 + 2, তাহলে আমরা কোথায় যাব? প্রথমে -7, অর্থাৎ বাম দিকে আসবো 7 ঘর, 5 ঘর লাফ দিয়ে যাব
তার কারণ 5 ঘরের একটা চিহ্ন থাকবে, তারপরে 2 ঘর যাব, 7 ঘর হয়ে গেল। ওয়াইটা হবে প্লাস, তাহলে ধনাত্মক উপরের দিকে যাব, উপরে 2 ঘর, তাহলে এই বিন্দুটা হলো -7 এবং +2। যদি চিহ্ন বিন্দু থাকে এরকম -6 ধরো এবং -5, দুটাই ঋণাত্মক, তাহলে কোথায় যাবে বিন্দুটা? আমরা অর্থাৎ 0 0 বিন্দু থেকে ও বিন্দু থেকে -6 6 ঘর আসলাম, 5 ঘরের পর 1 ঘর 6 ঘর এবং -4, আবার ওয়াইটা ঋণাত্মক হয় নিচের দিকে চলে গেলাম, তাহলে এইখানে পাবো আমরা -6 -5। এইভাবে আমরা বিন্দুগুলোকে স্থাপন করার চেষ্টা করব এবং এই বিন্দুগুলো পাবো কোথায়? প্রত্যেকটা সমীকরণ করলেই সমীকরণ থেকে আমরা বিন্দুগুলা পেয়ে যাব। সমীকরণ থেকে কিভাবে পাবো আমরা এখন আমি একটু দেখাবো, সমীকরণ থেকে কীভাবে পাবো, দিয়ে আজকে ক্লাস শেষ করব। আগামী দিন আমরা গ্রাফ বোর্ড নিয়ে এসে গ্রাফ পেপার দেখানোর চেষ্টা করব। যেমন প্রথম সমীকরণটা, দ্বিতীয় সমীকরণটা আমরা সাইডে লিখে রাখি, দ্বিতীয় সমীকরণটা আমরা এই ডান সাইডে লিখি, 9x - 5y = 17। এটা প্রথম সমীকরণ। এখান থেকে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ যেমন 2y-কে রেখে দিলাম, 3x-কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হলো 3x। এবার y-এর সাথে 2 আছে গুণ, আমরা অতএব y-এর মান বের করব 13 - 3x / 2। এই সমীকরণটা থেকে আমরা y = 13 - 3x / 2, এই সমীকরণ থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান পাব। আমরা x এর মান এইভাবে আমরা একটু ঘর করে নিই, কমপক্ষে 4টা করে ঘর করবে। x y লিখবে একদিকে, উপরে x নিচে y, আর 3টি করে ঘর ফাঁকা থাকবে। এখন x এর মান তুমি ইচ্ছা মতন ধরবে, 1 2 3 4 -1 -2 -3 এভাবে ধরবে। তারপর 3-এর সঙ্গে গুণ করে 13 থেকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে। x এর মান যদি 3 হয়, 3 × 3 = 9, 13 থেকে 9 বাদ গেলে 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে 13 থেকে 9 বাদ গেলে 4, 4-কে 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 3, 2। এটা একটা বিন্দু পেয়ে গেলাম, x এর মান 3, y এর মান 2। যদি এখানে আমাদের মাইনাস মান ধরি, মনে করো -3 ধরলাম, -3 ধরলাম, তাহলে -3 আর মাইনাস আছে প্লাস, 3 × 3 = 9, 9 আর 13-তে 22, 22-কে 2 দিয়ে ভাগ করলে 11, তাহলে -3 11। এই একটা বিন্দু পেয়ে গেলাম, যার x ভুজ হলো -3 আর কোটি হচ্ছে 11। এইভাবে আমরা যদি 5 ধরি এখানে, তাহলে 3 × 5 = 15, 15 মাইনাস হলো আর 13 হলো প্লাস, তাহলে 15 থেকে 13 বাদ দিলে -2, -2-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে -1, তাহলে 5 - 1। এইভাবে বিন্দু বের করব। এই একই নিয়মে আমরা 2 নম্বর সমীকরণেও একই নিয়মে বিন্দু তৈরি করব। একই নিয়মে বিন্দু তৈরি করলে আমরা ওই বিন্দুগুলি এই গ্রাফ পেপারে আমরা বসার পরে দেখা যাবে প্রথম সমীকরণের জন্য একটি সরলরেখা, দ্বিতীয় সমীকরণের জন্য একটি সরলরেখা। সরলরেখা দুটি পরস্পর ছেদ করবে। মনে করেন কোন জায়গাতে ছেদ করলো, এই জায়গাতে ছেদ করলো, দুইটা সমীকরণ থেকে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করবে। এই ছেদ বিন্দুর এই মূল বিন্দু থেকে x কত দূরে গেছে এবং y কত দূরে আছে। যদি ডান দিকে হয় তাহলে x এর মান ধনাত্মক,
যদি বাম দিকে ছেদ করে এক্স এর মান ঋণাত্মক, যদি উপরে ছেদ করে ওয়াই এর মান ধনাত্মক, যদি নিচে ছেদ করে তাহলে ওয়াই এর মান ঋণাত্মক। আমরা এইভাবে লেখচিত্রের সাহায্যে আমরা এক্স ওয়াইয়ের মান বের করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ এবং সুন্দর জীবনযাপন করো এবং আমাদের আজকের পাঠদান আড় গ্রহণ পদ্ধতি এবং লেখের সেজে সমাধান অর্থাৎ 12.2 এবং 12.3 তোমরা এই বিষয়বস্তুগুলো পাবে। তোমরা উদাহরণের কিছু অঙ্ক দেওয়া আছে ওগুলো দেখবে এবং পাঠ্যবইগুলো চেষ্টা করবে। তারপরে আমরা আরও সামনে ক্লাস নিব লেখচিত্রের মাধ্যমে, সেগুলো তোমরা করবে। পরিশেষে আমি আবার সেই অ্যাসাইনমেন্টের কথা বলি। আজকে ক্লাস যারা দেখতেছো তারা প্রচার করে দাও, তোমাদের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের কাছেও প্রচার করতে পারো। অর্থাৎ প্রত্যেকটা স্কুলেই আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া 6, 7, 8, 9 এই 4টি ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছেন ওনারা। আমরা তৈরি করে স্কুলে জমা করব, অর্থাৎ শিক্ষার্থীরা তৈরি করবে। এখন অ্যাসাইনমেন্ট তোমরা যদি ডাউনলোড করতে না পারো স্কুল থেকে নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে তারপর তোমরা নিজেরাই অ্যাসাইনমেন্ট তৈরি করে, অ্যাসাইনমেন্ট তৈরি করার নিয়ম আমি আবারও বলছি, অ্যাসাইনমেন্ট তৈরি করার নিয়ম 1 পৃষ্ঠায় লিখবো আর 1 পৃষ্ঠায় ফাঁকা থাকবে। 1 পৃষ্ঠায় লিখবো আর 1 পৃষ্ঠায় ফাঁকা থাকবে। আমি একটু দেখাই, তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে। মনে করো এটা একটা পাতা, এখানে কভার পেজে আমরা সুন্দর করে আমাদের স্কুলের নাম, আমাদের নিজেদের নাম, তারপর রোল, শ্রেণী, শাখা, বাবা মায়ের নাম লেখার দরকার নাই, নিজের নাম এবং স্কুলের নাম, বাবা রোল, শ্রেণী, শাখা এবং খুব বেশি হলে তোমরা লিখতে পারো অ্যাসাইনমেন্ট দাতা, বাংলার কে দিল, ইংরেজির কে দিল তার নাম লিখতে পারো এবং কভার পেজটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখবে। তারপরে এই পৃষ্ঠা আর লেখা যাবে না। এখন দ্বিতীয় পৃষ্ঠা যখন লিখবে তখন অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে, 1 পৃষ্ঠায় লিখবে আর 1 পৃষ্ঠায় ফাঁকা থাকবে। এই যে 2 পৃষ্ঠায় লেখা আছে এরকম হবে না, 1 পৃষ্ঠায় লিখবে আর 1 পৃষ্ঠা ফাঁকা থাকবে। এইভাবে 3-4 পৃষ্ঠা যার জয় পৃষ্ঠা হবে লিখে স্টেপলার হবে। এবং এই লেখাটা অবশ্যই তোমাদের A4 সাইজের, A4 দোকানে গেলে বললেই হবে A4 সাইজের কাগজ দেন, A4 সাইজের কাগজ দেন। কোনো দোকানে একটার দাম 1 টাকা নিবে, কোনো দোকানে 80 পয়সা নিবে, কোনো দোকানে 90 পয়সা নিবে, এরকম। অর্থাৎ 10 টাকায় কোনো দোকান 10 টাকা দিয়ে 10টি দিবে, কোনো দোকান 11টি, কোনো দোকান 12টি দিতে পারে। তো তুমি একসঙ্গে 50-60টি কিনে নিবে, তার কারণ 18টি আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। কাজে তার জন্য তোমাকে মানসিক প্রস্তুতি রাখবে। প্রতিদিন দোকানে না যেয়ে আমরা শুধু এই করোনার এই বিভীষিকাময় মুহূর্ত, তারপর আবার শীতের প্রভাব পড়তে শুরু করেছে। এখন দ্বিতীয় ধাপে করোনা একটু চাঙ্গা দিতে পারে। কাজে করোনাকে চাঙ্গা দেওয়ার জন্য আমাদেরকে আরেকটু চাঙ্গা হয়ে দমন করতে হবে, গরম গরম পানি খেতে হবে এবং প্রয়োজন ছাড়া বেরোবো না। আমরা একবার বেরোবো 60-70টি এই A4 সাইজের পাতা নিয়ে নিব। তো ঠিক আছে, আশা করি তোমরা ভালো থাকো, সুন্দর এবং সুস্থ জীবনযাপন করো এবং অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রস্তুতি নাও এবং আমাদের ক্লাসগুলোও দেখো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ জীবনযাপন করো। ধন্যবাদ।